বড়লোক বাবার বিগড়ে যাওয়া সন্তান হলো জিয়ন জাঙ্কুক, আমাদের গল্পের মেইন ক্যারেক্টার। বলা যেতে পারে অনেকটা মাফিয়া। জাঙ্কুকের টিম অনেকটা প্রভাবশালী হয়, এলাকার চেয়ারম্যান কিংবা পুলিশ কেউ পেরে ওঠে না জাঙ্কুকের সাথে। মদ, জুয়া, পার্টি, আড্ডা এবং বিভিন্ন অবৈধ কাজের সাথে যুক্ত আছে জাঙ্কুক ও তার টিম। ভয়ে কোনো মানুষই জাঙ্কুকের বিরুদ্ধে যেতে পারে না। জাঙ্কুকের টিমে রয়েছে কাই, সুকাই, লি জাংসুক, বোগাম অ্যান্ড ইয়োনো। অন্যদিকে আমাদের গল্পের নায়িকা অবশ্যই কিম তাইয়াং তে। সাদাসিধে, গোল গোল চোখে চশমা, সারাদিন বইয়ের ভিতরে মুখ লুকিয়ে রাখা একটা মেয়ে হলো তে। এটা বলবো ভেবেছিলে? একদমই না। আমাদের এই গল্পের নায়িকা কিম তাইয়াং তে হলো একজন গ্যাংস্টার লিডার। তের গ্যাংয়ের সদস্য সংখ্যা মাত্র 3 জন। তে, মিনইয়ঙ্গি সুগা এবং পার্ক জিমিন। তের একমাত্র ভাই হলো মিনইয়ঙ্গি সুগা। সুগা আর তের বাবা মা অনেক বছর আগে তাদের ছেড়ে চলে গেছে। তাই এই পৃথিবীর বাস্তবতার সাথে খাপ খাওয়াতে গিয়ে তে আর সুগা এখন গ্যাংস্টার। তে আর সুগা যে অনাথ আশ্রমে বড় হয়েছে, জিমিন সেখানেই বড় হয়েছে। আর ওরা 3 জন বেস্ট ফ্রেন্ড। আর এই 3 বেস্ট ফ্রেন্ড মিলেই গড়ে তুলেছে এই গ্যাং। তে, হ্যাঁ ভাইয়া বল। তে ভুলভুলাই এলাকার একটা গ্যাং প্রচণ্ড তামাশা শুরু করে দিছে। তো ফার্স্ট বলে রাখি, তে, জিমিন আর সুগার এই গ্যাংটা ভালো একটা গ্যাং, মানে মানুষের সবসময় উপকার করে, কোনো মানুষের ক্ষতি করে না। কি বলতেছিস ভাইয়া? কার এত বড় সাহস? পাশের এলাকায় 3টা গ্যাংস্টার আছে এটা জানার পরও তামাশা শুরু করে দিচ্ছে। কিম তাইয়াং তে চোখের সামনে আসে কাহিনী করবে আর কিম তাইয়াং তে তাকে ছেড়ে দিবে? কখনোই না ভাইয়া। তো বুঝতেই পারতেছিস আমাদের কি করতে হবে। কিন্তু বাই দ্য ওয়ে, জিমিন কোথায়? কোথায় আবার হবে বল? চাই দেখ কোথায় বসতে গিলতেছে। মানে তে ওকে কে গ্যাংস্টার বানাইছে বলতো? ওর ফাইটের স্কিল যদি ভালো না হতো না, আমি ওকে লাথি মারা জাস্ট বের করে দিতাম। হাঁসের বাচ্চা হয়েছে গ্যাংস্টার। ওই ধলা বিলাই, তুই তো বিলাই নামেও কলম করে। তোকে কে গ্যাংস্টার বানাইছে বলতো? আর আমি মোটেও খাইতেছিলাম না, আমি আমার ফাইটিং স্কিলগুলো প্র্যাকটিস করতেছিলাম। আমি তোর মতো নাকি রে মানুষের কানের কাছে গিয়ে মিয়াও মিয়াও করবো? চত্ব সব ধলা বিলাই একটা। উফ, তোদের দুইটাকে নিয়ে আমি জাস্ট পারি না। কবে জানি দেখবি তোদের দুইটার মাথায় এই বন্দুকের গুলি ঢুকাই দেবো। এখন প্যাচাল না পারে, তাড়াতাড়ি চল। আমিও দেখতে চাই কার এত বড় বুকের পাটা যে আমার এলাকায় দাঁড়ায় অন্যায় কাজ করে। অন্যদিকে আমাদের গল্পের নায়ক জিয়ন জাংকুক তার গ্যাংকে নিয়ে একটি বস্তিতে গিয়ে ভাঙচুর শুরু করে দিছে। গরিব অসহায় মানুষগুলো তাদের প্রাণ নিয়ে বাঁচতে পারলে বাঁচে, সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। কিন্তু ওইদিকে জাংকুকের কোনো পাত্তাই নাই। আসলে কি হয়েছে, কি কারণে এই গন্ডগোলটা লাগছে সেটা বলি। আসলে বস্তির একটা ছেলে জাংকুকের কথা শোনেনি, যার কারণে জাংকুকের প্রচন্ড রাগ উঠে গেছে আর এই জন্য এই বস্তিতে গিয়ে ভাঙচুর শুরু করে দিছে। তো যাই হোক, এই খবরটা পেয়ে আমাদের 3 গ্যাংস্টার ফাইটিং স্পটে চলে আসছে। ওই তোর এত বড় কলিজা, যেই এলাকায় 3টা গ্যাংস্টার আছে, তোর একটু কলিজায় ভয় নাই তাই না? আমার চোখের সামনে তুই এরকম গন্ডগোল শুরু করে দিছিস, অসহায় গরিব মানুষদের এইভাবে মারপিট করতেছিস। ওই তুই কে বে? আমি মাফিয়া জিয়ন জাংকুক, আমার যা খুশি আমি তাই করবো। বড় আইসি গ্যাংস্টার, একদম এই বন্দুকের গুলি যতগুলো আছে মাথার মধ্যে ভরে দিব, তখন গ্যাংস্টারের ভূত একদম মাথা থেকে নামে যাবে। আর একদম আমার কাছে ডিস্টার্ব করতে আসবি না, না হলে একদম শুট করে দেবো। জাংকুকের এই ধরনের কথা শুনে তে, জিমিন আর সুগার মাথায় তো রক্ত উঠে যায়। ওখানে উপস্থিত প্রায় সবাই গ্যাংস্টার তে, সুগার, জিমিনকে চিনে। কিন্তু জাংকুক গ্যাংস্টার তে, জিমিন আর সুগার কথা শুনছে কিন্তু তাদের কোনোদিন চোখে দেখেনি। দ্যাটস ওয়াই ওদের 3 জনকে চিনতে পারতেছে না। আর জাংকুকের কথা শুনে তো তে, জিমিন, সুগা ওদের একদম মাথায় রক্ত উঠে গেছে। কি বললি? তুই আমাদের শুট করবি? অর শুট, শুট কর। তুই করবি গ্যাংস্টার কিম তাইয়াং তেকে শুট, অর হোয়াট? তুমি গ্যাংস্টার লিডার কিম তাইয়াং তে? কেন সন্দেহ আছে? এই বলে তে, সুগা, জিমি ফাইটিং শুরু করে দেয় জাংকুকের গ্যাংয়ের সাথে। তুই গ্যাংয়ে প্রচন্ড পরিমাণে ফাইট করতেছে। জাংকুকের সাথে সুগা ফাইট করছে, আর অন্যদিকে তে, কাই আর লি জাংসুকের সাথে ফাইট করতেছে। ওদের মেরে মেরে তো আধমরা করে দিছে। আর জিমি, সুকাই, ইয়োনো, বগম এই 3 জনকে প্রচন্ড মারতেছে। ওদের তো মুখ চোখ দিয়ে একদম রক্ত বের হয়ে গেছে। জিমি ওদের কপালে শুট করতেই যাবে, তখন তে গিয়ে জিমিনকে থামায় অ্যান্ড বলে ওদের একবারে মেরে ফেলার দরকার নেই, ওদের এমন অবস্থা করতে বলে যাতে ওরা জীবনে আর ফাইট করতে না পারে। এই বলে তে আর জিমিন ওদের 3 জনের পায়ে গুলি এবং রড দিয়ে অনেক জোরে বাড়ি মারে। অন্যদিকে সুগা জাংকুকের মধ্যে হচ্ছে তুমুল ফাইট, কেউ কারো থেকে কম না। অ্যাট লাস্ট তে জাংকুককে শুট করে দেয়। গুলিটা জাংকুকের হাতে লাগে। জাংকুকও তেকে শুট করতেই যাবে,
তখন জিমিন এসে রড দিয়ে জাংকুকের মাথায় আঘাত করে। এতে করে জাংকুক ওখানে সেন্সলেস হয়ে যায়। তারপর জাংকুক সহ জাংকুকের গ্যাংকে হসপিটালে অ্যাডমিট করা হয়। জাংকুকের হাতে গুলি লাগা এবং মাথায় অল্প আঘাত পাওয়ার জন্য জাংকুকের তেমন ক্ষতি হয়নি। জাংকুকের গ্যাংয়ের এই অবস্থা দেখে জাংকুক তো প্রচন্ড রাগে ফেটে পড়ে। গ্যাংস্টার কিনতে জানতে আমি তোকে ছাড়বো না, তোদের তিনজনের কাউকেই ছাড়বো না, তোদের জীবনটা আমি জাস্ট হেল বানিয়ে দেবো। জাংকুক এসব খারাপ কাজের সাথে জড়িত এটা জানতে পেরে জাংকুকের বাবা মা জাংকুককে অনেকভাবেই বোঝানোর চেষ্টা করে, শোধরানোর চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়, জাংকুককে বাড়ি থেকে বের করে দেয়। অবশেষে জাংকুক হয়ে ওঠে হার্টলেস মাফিয়া জিয়ন জাংকুক। জাংকুকের বাবা অনেকটাই ক্ষমতাশীল হওয়ার কারণে জাংকুকের বাবার কাছে এই খবর খুব দ্রুত পৌঁছে যায়। জাংকুকের বিভিন্ন কুকর্মের কথা শুনে অভ্যস্ত হয়ে গেছে জাংকুকের বাবা মা, কিন্তু জাংকুককে কেউ মেরে হসপিটালে অ্যাডমিট করে চলে গেছে এই খবর জাংকুকের বাবা মার কাছে নতুন। আরে ওই ভন্তা আরে, কে রে, কে এই শয়তানটার এই অবস্থা করছে? আমার তো তাকে একদম ফুল চন্দন দিয়ে বরণ করতে মন চাইতেছে। এত কষ্ট করে একটা শয়তানকে জন্ম দিয়েছিলাম আমি, এত চেষ্টা করলাম আমরা, তাও তো এই শয়তানটাকে ঠিক করতে পারলাম না। কে এত ভালো কাজ করছে বলো তো আমাকে? হ্যাঁ তাই তো দেখছি, এই শয়তানটাকে শাসন করার মতো কেউ আসছে। আর জাংকুকের এই অবস্থা করছে একটা বিখ্যাত গ্যাং। এই গ্যাংয়ে তিনজন সদস্য, গ্যাংস্টার কিম তাইয়াংকে, গ্যাংস্টার মিনিয়ঙ্গি সুগা এবং গ্যাংস্টার পার্ক জিমিন। এর মধ্যে কেটে গেছে 6টা মাস। 6 মাসে জাংকুক পুরোপুরি সুস্থ হয়ে গেছে এবং ওর মাথার পিছনে যে আঘাতটা ওটা পুরোপুরি ঠিক হয়ে গেছে। আর জাংকুকের টিমের বাকি সদস্যরা পঙ্গু হয়ে যেত যদি না সেদিন সঠিক টাইমে চিকিৎসাটা ওদের দেওয়া হতো। তাই জন্য ওরাও এখন মোটামুটি সুস্থ, কিন্তু অধিক আঘাত পাওয়ার জন্য ওদের আরেকটু বেশি সময় লাগবে পুরোপুরি রিকভার করতে। আর এইদিকে জাংকুক আর জাংকুকের টিমের প্রত্যেকটা সদস্য প্রতিশোধের নেশায় ক্ষিপ্ত হয়ে উঠছে। জাংকুক যেভাবে তে সুগা জিমিন এই গ্যাংস্টারদের দমাবেই। অন্যদিকে আমাদের 3D গ্যাংয়ের লিডার কিম তাইয়াং তে, সরি আমি তোমাদের বলতে ভুলে গেছি, তেদের গ্যাংয়ের নাম হলো 3D। তো আজ 3D গ্যাংয়ের একটা মিশন আছে। বুলবুলাইয়া এলাকার একটা পরিত্যক্ত বাড়িতে প্রতিনিয়তই নারী পাচার সহ বিভিন্ন ধরনের অবৈধ জিনিসপত্র পাচারের কাজ চলে, যেটার খোঁজ পেয়ে গেছে আমাদের 3D গ্যাং, আই মিন টু সে তেদের গ্যাং। তো আজকে তারা সেই মিশনেই যাচ্ছে। তো জাংকুক তার লোক লাগিয়ে কোনোভাবে জানতে পেরেছে 3D গ্যাং এই মিশনটাতে যাচ্ছে। এটা জানতে পেরে জাংকুক, ইউনো, বোগম এরা তিনজন প্রতিশোধ নেওয়ার জন্য তেদের সাথে সাথে যায়। কালপিটরা আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তেরা ওই জায়গাটা ভালো করে দেখার জন্য ওরা কিছুক্ষণ আগেই গেছে, মানে এখনও কালপিটরা আসেনি কিন্তু চলে আসবে। অন্যদিকে জাংকুকেরাও তেদের পিছু করতে করতে চলে আসছে অ্যান্ড জাংকুকেরা সুযোগ খুঁজতেছে যে কখন ওরা তেদের উপর অ্যাটাক করবে। ফাইনালি কালপিটরা চলে আসছে একটা বড় ট্রাক নিয়ে। তো তোমরা বুঝতেই পারতেছো ওই ট্রাকের মধ্যে কারা আছে। অফকোর্স যেসব নারীদের পাচার করা হবে সেসব নারী আছে এবং কিছু অসহায় শিশুরা আছে। তো তেরা অলরেডি রেডি হয়ে গেছে ওদের উপর অ্যাটাক করার জন্য। ঠিক তখন জাংকুক তেকে পিছন থেকে অ্যাটাক করে অ্যান্ড তের মাথায় বন্দুক ধরে। এরকম পরিস্থিতির জন্য তে মোটেও প্রস্তুত ছিল না, তাই জন্য তে না চাইতেও ফেসে গেছে জাংকুকের কাছে। অন্যদিকে সুগা আর জিমিনও রেডি হয়ে গেছে কালপিটদের অ্যাটাক করার জন্য। তখনই হঠাৎ করে সুগা দেখতে পায় জিমিনের সামনের দিক থেকে বোগম আর পিছনের দিক থেকে ইয়োনো হাতে মোটা একটা রডের লাঠি নিয়ে দৌড়ে আসতেছে। জিমিনের থেকে সুগা অনেক দূরে দাঁড়াইছিল, তাই জন্য সুগা টাইম ওয়েস্ট না করে জিমিনের দিকে দৌড় দেয়। সুগা অনেক দ্রুত দৌড়ে জিমিনকে একটা ধাক্কা দেয়। হঠাৎ ধাক্কা সামলাতে না পেরে জিমিন সুগাকে চাইতে ধরে, যার ফলে পিছনে থাকা দেয়ালের সাথে সুগা আর জিমিন দুইজনই জোরে করে একটা ধাক্কা খায়। আর এই ধাক্কার ফলে ওদের দুজনের মধ্যে ফার্স্ট কিস হয়ে যায়। এইরকম আকস্মিক ঘটনায় সুগা আর জিমিন দুইজনই শকড। আর এইরকম পরিস্থিতি জিমিন সহ্য করতে না পেরে প্রচন্ড পরিমাণে রেগে যায়। ঠাস, সুগাকে কষে একটা থাপ্পড় মারা পরপরই জিমিন সামনে দেখতে পায় পিছন থেকে ইয়োনো এবং সামনে থেকে বোগম হাতে মোটা রডের লাঠি নিয়ে এসেই বোগাম ইয়োনোকে অ্যান্ড ইয়োনো বোগমকে লাঠি দিয়ে মাথায় মারে। এতটাই জোরে ওরা একে অপরের মাথায় মারছে যে ওখানেই ওদের মাথার মধ্যে ঘন্টা বাজে গেছে অ্যান্ড দুজনই ওখানে সেন্সলেস হয়ে মাঝাতে পড়ে গেছে। ইয়োনো আর বোগামের এই অবস্থা দেখে জিমিনের বুঝতে আর বাকি রইল না সুগা কেন তাকে ওইভাবে ধাক্কা মারছিল। ইসরে, বিলাইটারে আমি অচুরতে থাপ্পড় মারলাম এত জোরে, সরি বলতে হবে বিলাইটাকে, না বুঝে শুনে আমি কি করে দিলাম। এই ভাবতে ভাবতে জিমিন যেই না সুগার দিক তাকায়, জিমিন দেখতে পায় সুগা ওয়াক ওয়াক করে বমি করার ট্রাই করতেছে। এই দেখে জিমিন, সুগা, এই সুগা তোর কি হলো, তুই এরকম করতেছিস কেন? কি হয়েছে মানে, কি হয়েছে মানে, কি হয়নি সেটা বল। তোর মতো একটা হাঁসের বাচ্চার সাথে আমার কিস হয়ে গেল, আমার ফার্স্ট কিস হয়ে গেল। ছি, ইয়াক।
সুগার মুখে এই কথা শুনে জিমিনের মনে যেই রিগ্রেট ফিলটা হচ্ছিল, সেই রিগ্রেটটা এখন প্রচন্ড পরিমাণে রাগে পরিণত হয়েছে। তাই জন্য জিমিন আর সহ্য করতে না পারে সুগার আরেকটা গালে কষে একটা থাপ্পড় মারল। আর বেচারা বিলাইটা তখন তার দুই গালে হাত দিয়ে জিমিনের দিক তাকায় আছে, আর জিমিন রাগে ফুসতেছে। অন্যদিকে জাঙ্কুক তেয়ের মাথায় গান শুট করে রাখছে, গ্যাংস্টার কিং তেয়ান্তি, আজ আমি তোমাকে বোঝাবো জিওন জাঙ্কুককে মারলে তার পরিণাম কি হয়। এবার রাগে তো তেয়ের মাথায় রক্ত উঠে এসে ওই মোমেন্টে জাঙ্কুক ওর বন্দুক দিয়ে তেয়ের মাথায় শুট করে দেয়, কিন্তু তেয়ের কিছুই হলো না। তারপর জাঙ্কুক নিজের বন্দুকের দিক খেয়াল করতেই বুঝতে পারে এটা ছিল একটা খেলনা বন্দুক। তেয়ে আগেই বুঝতে পারছিল এটা খেলনা বন্দুক, তাই জন্য তেয়ের কোনো রিয়াকশনই ছিল না। হোয়াট, এটা কি হলো? মানে আমার কাছে খেলনা বন্দুক কোথায় থেকে আসলো? তখনই জাঙ্কুকের মনে পড়লো যখন তেদের ফলো করতে করতে আসতেছিল তখন একটা ছোট বাচ্চার সাথে জাঙ্কুকের ধাক্কা লাগে, অ্যান্ড ওই বাচ্চার হাতে একটা খেলনা বন্দুক ছিল আর জাঙ্কুকের পকেটে ছিল রিয়েল বন্দুক। হয়তো ধাক্কা লাগার পর ওদের দুইজনের বন্দুকটা এক্সচেঞ্জ হয়ে গেছে। জাঙ্কুক তের কোমর জড়ায় ধরে মাথায় গান শুট করে রেখেছিল। এমনিতে এরকম একটা সিরিয়াস মোমেন্টে জাঙ্কুকের আসার জন্য তে তো অনেক রাগে গেছিল, আর তেকে জাঙ্কুক এইভাবে ধরছে যার কারণে তের আরও বেশি রাগ উঠে গেছে। তখনই তে তার বন্দুকটা দিয়ে জাঙ্কুককে শুট করতে যাবে, তখনই জাঙ্কুক তের দুই হাত এক হাত দিয়ে চাপা ধরে। আর তে যতই গ্যাংস্টার হোক জাঙ্কুকের মতো বডি বিল্ডারের কাছে তের শক্তি কিছুই না। আর ঠিক তখনই তের হাত থেকে জাঙ্কুক বন্দুকটা নিয়ে তের মাথায় আবার শুট করে। আর তখনই তে খেয়াল করে কালপিটগুলো মেয়েগুলোকে আর বাচ্চাগুলোকে ভিতরে নিয়ে আসতেছে। তখন তে আর অন্য কিছু না ভাবে জাঙ্কুকের মেইন পয়েন্টে একটা লাথি মারে, আর সাথে সাথে জাঙ্কুকের কাছ থেকে তের বন্দুকটা নিয়ে নেয়। যেই না জাঙ্কুক জোরে একটা চিল্লানি দিতে যাবে, তে তখনই জাঙ্কুকের মুখ একদম জোরে করে চাপা ধরে, আর জাঙ্কুককে ওখানে বসায় দেয়, সাথে তে ওখানে বসে পড়ে। একবার জাঙ্কুকের অবস্থাটা তোমরা ভাবো, না পারতেছে তেকে মারতে, না পারতেছে চিল্লাইতে। তেকুক যেখানে বসে আছে জায়গাটা অনেকটাই চিপা, অ্যাকচুয়ালি পরিত্যক্ত বাড়ি তো, বিভিন্ন ধরনের জিনিসপত্র ড্রাম দিয়ে ভর্তি, আর তার জন্য তেকুক অনেকটাই কাছাকাছি বসে আছে। আর ওদের একে অপরের নিঃশ্বাস একে অপরদের মুখের উপর আশ্রয় পড়তেছে। তখন হঠাৎই জাঙ্কুকের কিছু একটা হয়ে গেল, আর তে তো তাকাইছিল কালপিটদের দিকে। জাঙ্কুক তেয়ের দৃষ্টি অনুসরণ করতেই দেখতে পায় অনেকগুলো মেয়েকে চোখ বেঁধে নিয়ে আসা হচ্ছে, আর সাথে রয়েছে ছোট ছোট কিছু বাচ্চা যাদেরও চোখ বাঁধা। এরকম অবস্থা দেখে জাঙ্কুকের ভ্রু কুঁচকে আসে, আর জাঙ্কুক তেকে খোঁচাইতে থাকে। তে রাগে যায় ফিসফিস করে জাঙ্কুককে বলতে থাকে, এই চুপ করে থাকি, খোঁচাইতেছিস কেন? তখন জাঙ্কুক ইশারা করে তার মুখ থেকে যাতে হাতটা সরাই দেয়। তে জাঙ্কুকের মুখ থেকে হাতটা সরাই দিতেই জাঙ্কুক ফিসফিস করে তেকে বলে, ওই মেয়েগুলোকে আর ওই বাচ্চাগুলোকে চোখ বেঁধে ভিতরে আনা হচ্ছে কেন? কেন রে, তুই বুঝিস না? তুই ফিটার খাস? কেন আনা হয় বুঝিস না? পাচার করা হবে, বিদেশে ওদের পাচার করা হবে, পাচার করা হবে। কথাটা শুনে জাঙ্কুক কেন জানি না প্রচণ্ড রাগা যায়, ওর চোখ মুখ একদম লাল হয়ে গেছে। তো একটা কথা বলি, জাঙ্কুকেরা যতই খারাপ হোক ওরা কোনোদিন কোনো মেয়েদের সাথে খারাপ কিছু করেনি। মেয়েদেরকে অলওয়েজ রেসপেক্ট করে গেছে, ইভেন বাচ্চাদেরকেও ওরা অনেক ভালোবাসে। তাহলে জাঙ্কুকেরা এত নির্দয় পাষাণ, এত খারাপ কেন? সব কিছুর পেছনেই একটা না একটা কারণ থাকে। জাঙ্কুকদের এরকম হওয়ার পিছনেও একটা কারণ আছে, সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তখনই তে দেখতে পায় জাঙ্কুক অনেক রাগে যাইতেছে, ওর চোখ মুখ একদম লাল হয়ে গেছে। এই যে মাফিয়া জাঙ্কুক, একদম কথা বলার চেষ্টা করবে না, নাহলে একটু শুট করে দেবো। তে, তোমরা কি এদের উপর অ্যাটাক করার জন্য এখানে আসছো? তো তোমার কি মনে হয় তোমার মতো বস্তির নিরীহ মানুষের উপর আমি হামলা করতে আসছি? ওকে, তাহলে আমরা তোমাদের সাথে আছি। হ্যাঁ, তোমরা তোমরা আমাদের সাথে আছো মানে ঠিক বুঝলাম না। তোমরা কেন আমাদের সাথে থাকতে চাবে? তোমরা তো ওদের হেল্প করবে, তাই না? দেখো তে, আমরা হয়তো খারাপ, কিন্তু এতটা খারাপ না যে নারী পাচারের মতো জঘন্যতম কাজ করব। হয়তো আমাদের কাজ সাধারণ দৃষ্টিভঙ্গিতে খারাপ, কিন্তু কিন্তু সেটা না হয় পরে বলবো। আপাতত এখন আমাদের ওদের সাহায্য করতে হবে, রাইট? ততক্ষণে কালপিটগুলো মেয়েদের আর বাচ্চাদের একটা রুমের মধ্যে বন্দি করে রেখে দিয়েছে। ওখানে 10 জন মতো কালপিট ছিল। তে, জিমিন, সুগা, জাঙ্কুক ওরা সবাই মিলে ফাইটিং শুরু করে দিয়েছে। ওরা 4 জন মিলে কালপিটের তো আচ্ছা তাকে ধুলাই করছে। অন্যদিকে জিমিন আর সুগা মেয়েগুলোকে আর বাচ্চাগুলোকে সাবধানে বের করে তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করে। তে 2 জনের সাথে ফাইট করছে, আর জাঙ্কুক ওই দিকে একজনের পেট থেকে কথা বের করার চেষ্টা করতেছে। ওই ছেলেটার মুখ থেকে জাঙ্কুক কোনো ইনফরমেশন না পাওয়ায় জাঙ্কুক ওখানে ছেলেটাকে গুলি করে দেয়।
তে অন্যদিকে একটা কালপিটকে মেরে মেরে আধমরা করে দিয়ে যেই না ঘুরতে যাবে তখনই সামনে থেকে আরেকজন তেকে হকি স্টিক দিয়ে মারতেই যাবে, তখনই জাঙ্কুক তের সামনে এসে ছেলেটাকে আচ্ছা মতো পিটাই করে। কেন জানি না তের কাছে জাঙ্কুকের ফাইটিং করা অনেক ভালো লাগছিল, তাই জন্য তে জাঙ্কুকের ফাইটিং এক দৃষ্টিতে দেখছিল। ওই ছেলেটা জাঙ্কুকের মারা সহ্য করতে না পেরে সব ইনফরমেশন বলে দেয়, তারপর তেকুক মিলে মেইন কালপিটকে শাস্তি দেয়। অন্যদিকে ইয়নমিন মেয়েগুলোকে এবং বাচ্চাগুলোকে ভালোভাবে ওদের বাসায় পৌঁছে দেয়। তারপর সবাই সবার কাজ করে ওই পরিত্যক্ত বাড়িতে চলে আসে। এইতে আমি তখন থেকে দেখতেছি তুই এই মাফিয়া জিয়ন জাঙ্কুকের সাথে কি করতেছিস। তারপর তে ইয়নমিনকে সবটা খুলে বলে। আচ্ছা ওয়েট, সুখা জিমিন, তোমাদের কাছে তো ইয়ন আর বগুন গেছিল তাই না? ওরা কোথায়? তারপর ইয়নমিন জাঙ্কুককে ওই জায়গায় নিয়ে যায় যেখানে বগুন আর ইয়নো অজ্ঞান হয়ে পড়ে আছে। হোয়াট? ওদের তোমরা দুজন মেরে এই অবস্থা করে দিছো? না জাঙ্কুক, আমরা ওদের টাচ পর্যন্ত করিনি, ওরা দুজনই দুজনের মাথায় বাড়ি মেরে এই অবস্থা করছে। কি? ওরা দুজন কেন নিজেদের মাথায় বাড়ি মারতে যাবে? তারপর ইয়নমিন সবটা বলে। সবটা শোনার পর ওরা সবাই হেসে দেয়। আর এর মধ্যে ইয়োনো আর বকুমের জ্ঞান ফিরে আসে। ওদের জ্ঞান ফিরে আসতে জাঙ্কুককে পেয়ে জিমিন সুগাদের সাথে দেখে জাঙ্কুককে বলে ওঠে, এই জাঙ্কুক, ওরা তোকে মারেনি তো? তুই ঠিক আছিস তো জাঙ্কুক? তুই শালা নিজেরাই নিজেদের মাইরে একদম অজ্ঞান হয়ে পড়ে আছিস আর আমাকে বলিস আমি কেন মার খাবো? আমি তোদের মতো নাকি? এই বলেই জাঙ্কুক মনে মনে ভাবে, আর মার খাওয়া এমন জায়গায় খাইছি যেটা জন্মে কাউকে দেখাইতে পারবো না। অন্যদিকে টের হঠাৎ করে ঘটনাটা মনে পড়তে একটু লজ্জা পাই যায়, মানে ভাবা যায় গ্যাংস্টার লিডার নাকি লজ্জা পাইতেছে। অন্যদিকে ইয়নমিন ওদের কিস হওয়ার পর থেকে ওরা একে অপরের দিকে তাকাইতে পারতেছে না, কথা তো বলা দূরেই থাক। কি রে সুগা জিমিন, তোরা তো মানে একটা কথা না বলে থাকতে পারিস না, আর আজকে তোরা দুজন কোনো কথা বলতেছিস না, আমি তখন থেকে খেয়াল করতেছি। তুই অ্যাকচুয়ালি হয়েছে কি বলতো, এই হাসির বাচ্চার সাথে কথা বলতে গেলে না আমাদের খালি ঝগড়া লাগে, তাই জন্য আমি ভাবছি যে ওর সাথে আমি কথাই বলবো না। এই দেখ পিলাই বাচ্চা, তুই বেশি কথা বলিস, আমাকে একদম দোষ দিবি না, পিলাই কথা কার। ফাইট করার সময় টেকে বাঁচাতে গিয়ে জাঙ্কুকের হাত অনেকটাই কেটে যায়। এতক্ষণ কেউ লক্ষ্য না করলেও তে দেখতে পাইছে যে জাঙ্কুকের হাত অনেকটাই কেটে গেছে, তাই জন্যে তে ব্যস্ত হয়ে পড়ে জাঙ্কুকের হাত ব্যান্ডেজ করার জন্যে। তের এরকম ব্যস্ত হওয়া দেখে ওখানে উপস্থিত সবাই তো পুরাই অবাক। জিমিন, শয়তান বিলাই একটা, তুই আমার সাথে একটা কথা বলবি না? জিমিন এখন একটু থাম, আগে বলতো তে হঠাৎ করে জাঙ্কুকের হাত কাটা নিয়ে এত ব্যস্ত হয়ে পড়লো কেন? তে তো এরকম মানুষ না। হ্যাঁ রে সুগা বিলাইয়ের বাচ্চা, এতক্ষণে তুই একটা ভালো কথা বলছিস। তের এরকম বিহেভিয়ার আমার তো একদম সহ্য হচ্ছে না। ডাল মে কুছ কালা হ্যাঁ? তোর তো মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যাঁ, আমার তো মনে হচ্ছে পুরো ডালই কালা হ্যাঁ। তে জাঙ্কুকের হাত ব্যান্ডেজ করে দিচ্ছে আর জাঙ্কুক তের দিকে এক দৃষ্টিতে তাকায় আছে। তোমরা মনে হয় বুঝতে পেরে গেছে সামনে কি হতে চলেছে। তে আর জাঙ্কুকের কর্মকাণ্ড ওখানে উপস্থিত সবাই হা করে দেখতেছিল। জাঙ্কুকের হাত ব্যান্ডেজ হয়ে গেলে তে জাঙ্কুককে বলে, জাঙ্কুক তোমরা কেন এত অপরাধমূলক কাজের সাথে জড়িত বলো তো? ভালো কাজও তো করতে পারো, কেন অসহায় নিরীহ মানুষের সাথে এরকম দুর্ব্যবহার করো বলো তো? এই কথা শুনে জাঙ্কুক অনেকটা রেগে যায়। তে আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না, কিন্তু জাঙ্কুক তুমি আমাকে বলেছিলে যে তুমি সবটা বলবে। তখন জাঙ্কুক ওদের সবাইকে নিয়ে একটা কফি শপে যায়, অ্যান্ড কফি শপে গিয়ে সবার জন্য কফি অর্ডার করে কফি খেতে খেতে জাঙ্কুক সবটা বলতে থাকে। তো চলো আমরা শুনি কি কারণে জাঙ্কুক এরকম হয়ে গেছে, আই মিন জাঙ্কুক কেরা এরকম হয়ে গেছে। 3 বছর আগ পর্যন্ত সবই ঠিক ছিল। আমরা ছিলাম অতি সাধারণ 7টা ছেলে, 7 জনকে নিয়ে আমাদের একটা সুন্দর গ্রুপ। 7 জন? হ্যাঁ 7 জন। তাহলে আরেকজন কই? ওইবার তো দেখলাম তোমরা 6 জন। হ্যাঁ আমাদের আরেকটা ফ্রেন্ড ছিল আমাদের ফ্রেন্ড সার্কেলে, ওর নাম হলো জেহুক। আর 5টা সাধারণ ছেলে মেয়ে যেভাবে তাদের ছাত্র জীবন অতিবাহিত করে আমরা ঠিক সেইভাবেই আমাদের জীবনটা কাটাচ্ছিলাম। আমরা তখন কোনো খারাপ কাজের সাথে যুক্ত ছিলাম না, আর আমরা যেখানেই যেতাম আমরা 7 জন একসাথে যেতাম, সবসময় আমরা 7 জন একসাথেই থাকতাম। তেমনই আমরা 7 জন একদিন ঘুরতে বেরিয়েছিলাম। জেহুক একটু পিছু পড়ে গিয়েছিল, তখনই জেহুকের কাছে কয়েকজন অসহায় লোক এসে বলে, বাবা এই ব্যাগটা একটু তোমার কাছে রাখো, আমরা একটু সামনের থেকে আসছি। আর আমরা দূর থেকে দেখতে পাই জেহুককে কেউ একটা ব্যাগ দিয়ে চলে যাচ্ছে। তো আমরা যেহেতু অনেকটা দূরে চলে গেছিলাম, তাই জন্য আমরা ওখান থেকে আবার ব্যাক করি জেহুকের কাছে আসার উদ্দেশ্যে। আমাদের আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। ততক্ষণে এলাকার একদল মানুষ এসে জেহুককে ঘিরে ধরে আর ওর কাছে থাকা ওই ব্যাগটা ছিনিয়ে নেয়, এবং ওই ব্যাগটা ওপেন করতে দেখা যায় ওর মধ্যে বিভিন্ন ধরনের অবৈধ জিনিসপত্র রয়েছে। কোনো কিছু না জানা আমাদের সহজ সরল বন্ধুটাকে ওরা মারতে শুরু করে দেয়। জেহুক অনেকবার ওদের বুঝাইতে চাইছিল যে আমি কিছু করিনি, কিন্তু ওরা জেহুকের কোনো কথাই শুনলো না। জেহুককে খুব মারে ওরা।
প্রায় আত্মরা করে দিয়েছিল। শুধুমাত্র শ্বাসটা চলছিল জেহবের। আমরা 6 জন মিলে ওখানে গিয়ে জেহবকে বাঁচাইতে চাইলে আমাদের ওরা মারে। আত্মরা জেহবটাকে ওরা ছাড়ছিল না, তখন ওরা পিটাবে। তখন আমরা পুলিশকে ডাকতে চাইলে ওরা সবাই পালিয়ে চলে যায় ওই ব্যাগটা নিয়ে। আর আমরা 6 বন্ধু মিলে জেহবকে হসপিটালে অ্যাডমিট করার জন্য ছুটি। কিন্তু জেহব শুধু একটা কথাই আমাদের বলেছিল, ওদের ছাড়িস না। এই কথা বলে জেহব রাস্তার মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমাদের সবাইকে ছেড়ে চলে যায় অনেক দূরে। সেদিনই আমরা 6 বন্ধু মিলে প্রতিজ্ঞা করেছিলাম, জেহবের সাথে যে বা যারা এরকমটা করেছে তাদের আমরা শাস্তি দেবই। আর যাতে কোনো জেহবের সাথে এরকমটা না হয় সেটাও করবো আমরা। আর ঠিক তারপর থেকেই আমরা বিভিন্ন ধরনের অবৈধ কাজের সাথে যুক্ত হই। আসলে সরাসরি কোনো মানুষ যদি ভালো করতে যায় সে কোনোদিনই সেটা করতে পারবে না, কারণ সমাজে থাকা সে খারাপ মানুষের চাপে তাকে দমে যেতেই হবে, নতুবা জেহবের মতো প্রাণ দিতে হবে। ঠিক তাই জন্য আমরা বিভিন্ন অবৈধ কাজের সাথে যুক্ত হয়ে প্রতারকদের পিছন দিয়ে ছুরি বসিয়ে দিই এবং তারপর থেকে আমরা আমাদের মিশনটা শুরু করি। আর আমরা আস্তে আস্তে হয়ে উঠি 6 জনের গ্যাং, মাফিয়া গ্যাং। আর এর মধ্যেই আমরা খোঁজখবর নিয়ে জানতে পারি জেহবকে যারা মেরেছে তারাই আসলে মূল কালপিট। ওরা নিজেদের বাঁচানোর জন্য জেহবকে খুন করে ফেললো আর সব দোষ দিয়ে দিল জেহবের ঘাড়ে। আর আমরা জেহবের সাথে হয়ে যাওয়া অন্যায় প্রতিশোধ নিই। তাহলে তোমাদের এলাকার সবাই তোমাদের খারাপ বলে সম্বোধন করে কেন? তুই এই কথাটা কি করে বললি? তোমরা বাইরের জগৎকে চিনে না? একটা মানুষ যদি একবার খারাপ পথে ঢোকে মানুষ তাকে সর্বদা খারাপই ভাবে, সে যতই ভালো কিছু করুক না কেন। আর এই বস্তিতে অ্যাটাক করাটা লোকের মুখে যতটা শুনছো সেগুলো সত্যি না। আর যেই ছেলেটার সাথে আমাদের ঝামেলা হয়েছিল ওই ছেলেটা গোপনে ড্রাগের ব্যবসা করে, আর ওর সাথে যারা যারা জড়িত আমরা তাদের বাড়িতেই হামলা করেছিলাম। কিন্তু এলাকার সবাই আমাদের জমের মতো ভয় পায়, তাই জন্যে ওরা ছোটাছুটি শুরু করে দিয়েছিল। উই আর সরি জাঙ্কুক, আমরা না জেনে বুঝে তোমাদের উপর এইভাবে অ্যাটাক করেছি। অ্যাকচুয়ালি সাধারণভাবে দেখতে গেলে তোমাদের কোনো দোষ নেই। ওরা যেরকম অসহায় মুখোশ পরে থাকে ওদের পেছনের চেহারাটা যেন খুবই টাফ, কিন্তু তোমাদের চেনা উচিত ছিল। আসলে তোমরা চিনবেই বা কি করে? এই এলাকায় মনে হয় তোমরা নতুন, তাই না? এই এলাকায় কয়েক বছর থেকেও অনেক মানুষ বুঝতে পারলো না, আর তোমরা কিছুদিন এসে কি বুঝবে? জাঙ্কুক, পারলে আমাদের মাফ করে দিও, আমরা একদমই বুঝতে পারিনি। তোমাদের উপর অযথাই আমরা ইটস ওকেতে। তারপর থেকে তে আর জাঙ্কুকের গ্যাং এক হয়ে যায়। এখন 3D গ্রুপের সদস্য সংখ্যা 9 জন, মানে জাঙ্কুকের গ্রুপের 6 জন আর টেদের গ্রুপের 3 জন। এখন ওরা সবাই মিলে 3D গ্যাং। যে কোনো মিশন ওরা 9 জন মিলে কমপ্লিট করে। এইভাবে ওদের 9 জনের একসাথেই দিনকাল চলছিল। এরই মধ্যে এসব খবর জিন আর আরেমের কাছে পৌঁছে যেতে জিন আর আরেম প্রচণ্ড পরিমাণে রিগ্রেট ফিল করে। তাই জন্য জাঙ্কুকের কাছে ক্ষমা চাইতে জিন আর আরেম চলে আসে। এখন ওরা 9 জন একই মেনশনেই থাকে, তাই জন্য জিন আর আরেম 3D মেনশনে চলে আসে। সেদিন বাড়িতে শুধুমাত্র তে আর জিমিন ছিল, আর বাকি ছেলেরা বাইরে গিয়েছিল। তে আর জাঙ্কুকের বাবা মা সম্পর্কে সবটাই শুনেছে, তাই জন্য জাঙ্কুকের বাবা মাকে চিনতে ওদের কোনো রকম কষ্ট হয়নি। আন্টি আঙ্কেল আপনারা প্লিজ ভিতরে আসেন। আর আমি কিন্তু তে, আর ও হলো বাইক জিমিন। হ্যাঁ মা, আমরা তোমাদের চিনি, কিন্তু তোমরা আমাদের চিনো? হ্যাঁ আন্টি, জাঙ্কুক আপনাদের সম্পর্কে সবই বলেছে, আমরা চিনি আপনাদের। তো মা তোমরা ভালো আছো তো? হ্যাঁ আন্টি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন তো? আর ভালো থাকা, বুঝতে পারছি আন্টি। আর হচ্ছে জাঙ্কুক বাসায় নেই, ছেলেরা সবাই একটু বেরিয়েছে, আমরা দুজনেই শুধু বাসায় আছি। আর আন্টি আঙ্কেল, আমরা জানতাম আপনারা ঠিকই আসবেন একদিন। মা, আমরা জাঙ্কুকের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো বলো তো? আন্টি আঙ্কেল, আপনারা কোনো ভুল করেননি। বাবা মায়েরা সন্তানের জন্য টেনশন করবে, এটা স্বাভাবিক। আপনারা দেখেছেন যে আপনার সন্তান বিপথে চলে যাচ্ছে, তাই জন্য আপনারা ওকে শাসন করেছেন, এতে কোনো ভুল নেই। উচিত ছিল জাঙ্কুকে আপনাদের কাছে সবটা এক্সপ্লেন করা, যদিও তাতেও হয়তো আপনারা পারমিশন দিতেন না, কারণ কোনো বাবা মাই চাবে না তার সন্তান কোনো খারাপ পথে যাক। তো যাই হোক, ওগুলো সব ভুলে যান আর আপনাদের ছেলেকে ঘরে ফিরিয়ে নিন। এভাবেই তে, জিমিন, জিন আর আরামের সাথে কথা বলছিল। এর মধ্যেই জিন আর আরামের তেকে খুব পছন্দ হয়, আর মনে মনে আরিমা জিন ভাবছিল তেকে কোনোভাবে ওদের বাড়ির বউ করা যায় নাকি, আই মিন টু সে জাঙ্কুকের বউ করা যায় নাকি। তো এরই মধ্যে জাঙ্কুক সহ সব ছেলেরা বাসায় চলে আসে। তে, তোমরা আপনারা এখানে কি করতেছেন? ও জাঙ্কুক, বাবা মায়ের সাথে কি ওইভাবে কথা বলে? জাঙ্কুক, বাবা মাফ করে দে, বাবা মায়ের উপর এভাবে রেগে থাকবি বাবা। জিনা আর এম জাঙ্কুকে রাগ ভাঙাতে থাকে, আর জাঙ্কুকের মধ্যে কান্না করে দেয়। আম্মু আব্বু, তোমরা এখন আমাকে বোঝার চেষ্টা করতে, তোমাদের ছেলের উপরে এইটুকু তোমাদের ভরসা নেই? আমাকে তোমাদের এতটাই খারাপ বলে মনে হয়?
জানি জাঙ্কুক আর কিছু বলতে পারলো না। জিন জাঙ্কুককে চাপটে জড়িয়ে ধরলো। এরপর জাঙ্কুকের বাবা জাঙ্কুককে জড়িয়ে ধরলো। এইভাবেই ওদের মধ্যে সব মিটমাট হয়ে গেল। জাঙ্কুকের প্রতি জাঙ্কুকের বাবা মার ভালোবাসা দেখে টি, সুগা, জিমিন কান্নাই করে দিয়েছে। ওদের মনটা অনেক খারাপ হয়ে গেছে। টি, আমাদের যদি বাবা মা থাকতো, আমাদের বাবা মাও আমাদের এইভাবে আদর করতে, তাই না? হ্যাঁ রে জিমিন। টি, জিমিন প্লিজ কান্নাকাটি করিস না তোরা। এই বলতে বলতে ওরা তিনজনই কান্না করে দেয়। জাঙ্কুকের টি, জিমিন আর সুগার উপর দৃষ্টি পড়তে, টি, জিমিন, সুগা তোমরা কান্না করতেছো কেন? বাবা মার কথা মনে পড়তেছে? একটা কথা বলি শোনো, এরা দুজন শুধু আমার বাবা মা নয়, তোমাদের বাবা মা। মা বাবা ওরা ছোটবেলা থেকে কোনোদিনই বাবা মার ভালোবাসা পায়নি। তোমরা ওদেরকে নিজের ছেলে মেয়ে মনে করতে পারবে না? তখনই জিন গিয়ে তে আর জিমিনকে জড়ায় ধরে, আর আরেম আর জাঙ্কুক গিয়ে সুগাকে জড়ায় ধরে। ওয়াও বলে হাততালি দিতে দিতে বাকি পাঁচজন বলে সিরিয়ালটা সেই ছিল, বিশ্বাস কর জাঙ্কুক, এই বিশ্বাস করে সিরিয়ালটা সেই ছিল। আর লাস্টে গিয়ে বাবা ছেলে মেয়ের ভালোবাসা, আহা হা 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 হা। এই বলে ওরা সবাই হেসে দেয়। এর মধ্যে বেশ কিছুদিন চলে গেছে। আরেম আর চেন জাঙ্কুকদের সাথেই থাকে। এর মধ্যে আরেম আর চেন খুব ভালো করে বুঝতে পারে যে জাঙ্কুক আর তে একে অপরকে ভালোবেসে ফেলেছে, কিন্তু ওরা একে অপরকে বলতে পারতেছে না। অন্যদিকে জিমিন আর সুগার সেম অবস্থা। অ্যাকচুয়ালি সেদিনকার কিসের পর থেকে জিমিন সুগাকে দেখলে লজ্জা পায়। অ্যান্ড এইভাবে আস্তে আস্তে ওদের মধ্যে সামথিং সামথিং শুরু হয়ে গেছে, কিন্তু ওরা কেউ কাউকে বলতে পারেনি। তো সবটা বুঝতে পেরে আরেম আর চেন সিদ্ধান্ত নেয় ওদের দুই জুটিকে বিয়ে দিয়ে দিবে। জাঙ্কুক, সুগা, তে, জিমিন তোমাদের সাথে আমাদের কিছু কথা আছে। হ্যাঁ আপু আম্মু বলেন না। দেখো তে, জিমিন, আমরা তোমাদের দুজনকে আমাদের মেয়ে হিসেবে মানি না, তাই এত লাফালাফি করা বাদ দিও। এই কথাটা শোনার পর পুরো 3D মেনশন নিস্তব্ধ হয়ে যায়। কিন্তু সাইড থেকে এমন বলে ওঠে, এই কোন নতুন সিরিয়াল শুরু হয়ে গেল? অ্যাকচুয়ালি কাই, সুকাই, ইয়নহো, বোগম, ইয়নো এরা পাঁচজনই জানতো আরেম আর জিনের প্ল্যান সম্পর্কে। তাই জন্য এরা পাঁচজন মুস্কি মুস্কি হাসতে থাকে। অন্যদিকে তে, সুগা, জিমিন, জাঙ্কুক এরা চারজন কান্না করে দিল বলে। কেন আম্মু আপু, আমরা কি করে ভুল করছি? এমনটা বলতেছেন কেন? আচ্ছা আম্মু আব্বু কিসের জন্য কথা বলেন তে আর জিমিন আপনাদের মেয়ে নয়? হ্যাঁ মেয়ে নয় তো, শুধুমাত্র তুই আর জাঙ্কুক আমাদের ছেলে। তাহলে তে আর জিমিন? আপু আম্মু আমরা কি দোষ করছি? তুমি এভাবে বলতেছো কেন? হ্যাঁ যেটা সত্যি কথা সেটাই বলছি। ওহ দাঁড়া সুগা, জাঙ্কুক থাম, আমাদের কথাটা শেষ করতে দিই। তো ওরা দুজন তো সত্যি আমাদের বাড়ির মেয়ে না, তাই জন্য ওদের দুজনকে আমাদের বাড়ির মেয়ে করে নিয়ে আয়। মানে? মানে আবার কি? জাঙ্কুক তুই তেকে বিয়ে করবি আর সুগা তুই জিমিনকে বিয়ে করবি, না হলে তে আর জিমিনকে আমরা আমাদের মেয়ে মানি না। আমি আপনাদের তোমার কি বলতেছো? আমরা যা বলতেছি একদম ঠিক কথা বলতেছি, তোরা কি করবি সেটা তোরা ভেবে দেখ। না হলে তে আর জিমিন এই বাড়ি থেকে যাবে, না হলে আমরা দুজন এই বাড়ি থেকে চলে যাবো। এই কথা শুনে জাঙ্কুক আর সুগা দুজনই রাজি হয়ে যায়। অন্যদিকে তে আর জিমিনও রাজি হয়ে যায়। এর মধ্যে তেকুক আর ইয়নমিনের বিয়েটা হয়ে যায়। তারপর বাসর ঘরে, ও জি আমি বাসর ঘরের নাম নিয়েছি, আমার মাসুদার মেয়েগুলো কিভাবে চায় আসে, আনবিলিভেবল। তো এক ফার্স্ট আমরা যাবো ইয়নমিনের বাসর ঘরে। জিমিন বউ সেজে খাটের উপর বসে ভাবতেছে ও সুগাকে ওর মনের কথা বলে দেবে, তারপরে যা হবে দেখা যাবে। তখনই রুমে সুগা প্রবেশ করে। জিমিন এক ফার্স্ট তোকে আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ সুগা আমারও তোকে একটা কথা বলার ছিল। আচ্ছা ঠিক আছে তুই আগে বল। না জিমিন তুই আগে বল, তুই আগে বল না সুগা। আচ্ছা ঠিক আছে জিমিন, তুই হয়তো ভাবছিস আমি চাপে পড়ে তোকে বিয়েটা করছি, কিন্তু ব্যাপারটা তেমন না। অ্যাকচুয়ালি আই লাভ ইউ। এই কথাটা জিমিন শুনে ও যে সুগাকে রিপ্লাই করবে সেটা না করে জিমিন গান গাইতে গাইতে নাচতে শুরু করে দিয়েছে। ওই হাসের বাচ্চা কি লাগাইছিস? আরে বিলাই করছে, তুই আগে আমার কেন করিস? তুই আমাকে ভালোবাসিস। আই লাভ ইউ টু বিলাই। রিয়েলি? হ্যাঁ। তো যাই হোক তখন সুগা আর জিমিন কিস করতেই যাবে, সুগা হঠাৎ করে তার মুখটা সরায় নেয়। কি রে সুগা তুই তো মুখটা সরাই নিলি কেন? ওইবার ভুল করে কিস করে ফেলছিলাম বলে তুই আমায় যে জোরে থাপ্পড় লাগাইছিলি, আমার গাল কতদিন ব্যথা হয়েছিল তোর কোনো আইডিয়া আছে? আর এখন আমি তোকে স্বেচ্ছায় কিস করতে যাইতেছি, না জানি তুই আমাকে কি করিস। হয়তো মারে আমাকে আলু ভর্তা বানিয়ে দিবি। বিলাই রে তোরে তো আমার এবার সত্যি থাপ্পড়াইতে মন চাইতেছে। তখন আমি তোর বলছিলাম হ্যাঁ,
আর একটা যদি কথা বলিস আমি সত্যি তোকে মারে মারে আলু ভর্তা বানিয়ে দেবো বলে দিতেছি। যা করতেছি তাই করতে থাক। অন্যদিকে আমাদের টেকুক তে 10 মিনিট ধরে বিছানায় বসে আছে। এর মধ্যে জাঙ্কুক দরজা ঠেলে ভিতরে ঢুকে। জাঙ্কুককে দেখতে পেয়ে তে ওর ঘোমটাটা তুলে জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়ায়। জাঙ্কুক, আমি জানি আমাদের দুজনকে তোমাদের দুজনের বাধ্য হয়ে বিয়ে করতে হয়েছে। তুমি হয়তো আমাকে মন থেকে মেনে নিতে পারোনি। চিন্তা করো না জাঙ্কুক, তুমি যদি চাও আমি তোমায় ডিভোর্স দিয়ে দেবো। তাহলে তে তোমার কথা বলা শেষ হয়েছে? মানে মানে তোমার যদি কথা বলা শেষ হয়ে থাকে তাহলে আমি কিছু কথা বলতাম। বলো। আমি ঠিক জানি না এই কথাটা শোনার পর তোমার রিয়েকশনটা কেমন হবে। আমার উচিত ছিল অনেক আগেই বলে দেওয়া, কিন্তু আমি বলতে পারিনি। কিন্তু আমার মনে হয় আজকে তোমাকে বলতেই হবে, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। তে কি কথা জাঙ্কুক? আসলে তে যেদিন আমি তোমাকে ফার্স্ট দেখেছিলাম সেদিনই আমার তোমাকে অনেক ভালো লেগে যায়। তারপর আস্তে আস্তে তোমার সাথে থাকতে থাকতে আমি বুঝতে পেরেছি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তে আই লাভ ইউ ভেরি মাচ। তে আর এই বিয়েটা আমি বাধ্য হয়ে করিনি, আমি স্বেচ্ছায় করেছি। তে তুমি কি আমায় বাধ্য হয়ে বিয়েটা করেছো? চিন্তা করো না, তুমি যদি আমাকে পছন্দ না করো বলে দিতে পারো, আমি তোমায় কখনো আটকে রাখবো না। তে জাঙ্কুক তের হাত ধরে কথা বলে বলছিল। তো একটা কথা বলে রাখি, জাঙ্কুক আর সুগা কিন্তু বাসর ঘরে ঢোকার আগেই দুজন মিলে প্ল্যান করে রাখছে যে ওরা দুজনের বউকে কি প্রপোজ করবে। মানে জাঙ্কুক আর সুগা একে অপরের সাথে সবটা শেয়ার করছে যে ওরা বাধ্য হয়ে বিয়েটা করেনি। জাঙ্কুকের মুখে এই কথা শুনে তের চোখ পানিতে ভরে যায়। তে কান্না করতে করতে জাঙ্কুককে জড়িয়ে ধরে। জাঙ্কুক, তুমি তুমি সত্যি আমাকে আমাকে বাধ্য হয়ে বিয়ে করেনি? তুমি স্বেচ্ছায় আমাকে বিয়ে করেছো? জাঙ্কুক, তুমি জানো আমি কখন কিভাবে আমি জানি না আমি হাতলেস মাফিয়া প্রেমে পড়ে গেছি। আই অলসো লাভ ইউ জাঙ্কুক। এই বলে তে জাঙ্কুককে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তে তুমি সত্যি আমাকে ভালোবাসো? আমি জাস্ট ভাবতে পারছি না, আমি কোনোদিন ভাবিনি তুমি আমাকে ভালোবাসবে। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু জাঙ্কুক। তাই তো আমার গ্যাংস্টার ওয়াইফি, তুমি এবার কান্না করতেছো কেন বলো তো? আহা আমার ওয়াইফিটা, কান্না থামাও প্লিজ। তে তুমি জানো তো আজকে কি? তে ওর কান্না মুখে জাঙ্কুককে বলে। আজকে আবার কি জাঙ্কুক? হায় আল্লাহ, তুমি জানো না আজকে কি? না মানে আজকে কি আমার তো মনে পড়তেছে না। জাঙ্কুক একটা হতাশ নিঃশ্বাস ছেড়ে তেকে বলে, হ্যাঁ ওরে আমার গ্যাংস্টার বউরে, জানি না আজকে কি। ওকে, তাহলে আমি আমার বউকে হেল্প করছি আজকে এখন কি এটা মনে করতে। এই বলে জাঙ্কুক তের দিকে দুষ্টু নজরে তাকাতে থাকে। জাঙ্কুকের দুষ্টু নজর দেখে তের বুঝতে আর বাকি থাকলো না জাঙ্কুক কি বুঝাইতে চাইতেছে। ওই লুচ্চা মাফিয়া, একদম সাবধানে কথা বল, না হলে তুমি গান দিয়ে শুট করে দেবো। হায় রে কপাল, আমার ফাটা কপাল, বাসর ঘরে বউ বলে আমাকে গান দিয়ে নাকি শুট করবে। যাই হোক, মাই গ্যাংস্টার বেবি। এই বলে জাঙ্কুক তের দিকে এগোতে থাকে আর তে একটা একটা করে পিছাতে থাকে। মানে এটা ভাবা যায় গ্যাংস্টার কিনতে আনতে আমাকে করে ভয় পাচ্ছে। যেই গ্যাংস্টার কিনতে আনতে গান শুট করলো তার হাঁটু কাঁপে না, সেই কিনতে আনতে কিনা এই মাফিয়া জীবন জাঙ্কুককে করে ভয় পাচ্ছে। এই বলে জাঙ্কুক থেকে কোলে করে বিছানায় নিয়ে যায়। তারপর আই ডোন্ট নো, এভাবেই আমাদের 3D গ্যাংস্টার অ্যান্ড মাফিয়া লাভ স্টোরি শেষ হয়ে যায়।